30% উপর কিংবা 30%-এর কিছুটা নিচে সংক্রমণের যে হার আমরা দেখছি তা আপনাদের অনেকের কাছে হয়তো বা এখনও শুধুমাত্র একটি সংখ্যা। এই বিষয়টিও আমরা মাথায় রাখতে চাই যে জীবিকার তাগিদ নিশ্চয়ই আমাদের এক অন্যরকম দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। তবে এই বিষয়টিও কিন্তু মাথায় রাখবেন, জীবিকার পাশাপাশি জীবনে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। বেঁচে থাকবার জন্য খাদ্য যেমন প্রয়োজন, বেঁচে থাকবার জন্য আমাদের সুস্থ থাকাটাও অনেক বেশি প্রয়োজন। দুয়ের মাঝে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই বিবেচনা আপনাদের প্রত্যেকের উপর ছেড়ে দিলাম। তবে একটাই অনুরোধ, সংক্রমণের যে মাত্রা আমরা দেখছি তাতে করে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি সুস্থ থাকতে পারবো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। মাস্ক পরে থেকে 3 ফিটের শারীরিক দূরত্ব বজায় রেখেও কিন্তু সুস্থ থাকবার সুযোগ থাকে। কারোর সাথে কর্মরোধন না করে কিংবা কিছু সময় পরপর নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাতগুলো জীবাণুমুক্ত করে নিই, তাতেই কিন্তু স্বাভাবিক জীবনযাপনের একটা সুযোগ আমাদের জন্য তৈরি হবে। এরপরেও যদি কোভিড কিংবা নন কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে, সরাসরি আমাদের ফোন দিতে পারেন। করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য শনি থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে। আজ এই আয়োজনে জুলহা জুবের আপনাদের সাথে আছি। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা, যার উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। অল্প সময়ের মধ্যে আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী এবং ডাক্তার আবু সাঈদ শিমুল যুক্ত হবেন, যারা একজন শিশু বিশেষজ্ঞ আর একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার খান মরান মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর ডাক্তার আবু সাঈদ শিমুলকে নিশ্চয়ই এতদিন আপনারা জেনেই গেছেন, মুগদা মেডিকেল কলেজে শিশু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। যে বিষয়টি বলছিলাম, সংক্রমণের মাত্রা। দেশে করোনায় এই মুহূর্তে প্রাণহানির সংখ্যা 17,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 210 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 17,052 জনে। নতুন শনাক্ত হয়েছে 12,383 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 29.14%। নমুনা পরীক্ষা হয়েছে 42,490টি। এ পর্যন্ত শনাক্ত 10,59,538 জন। 24 ঘন্টায় 8,245 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ এখন 8,97,412 জন। মৃত 210 জনের মধ্যে পুরুষ 131 জন আর নারী 79 জন। বিভাগীয় প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 69 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 46, চট্টগ্রামে 39, রাজশাহীতে 15, রংপুরে 14, বরিশালে 10, সিলেটে 9 ও ময়মনসিংহে 8 জন মারা গেছেন। সংক্রমণের যে মাত্রায় আছি, বেশ আগ থেকেই কিন্তু বলছি, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক এবং সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করার পাশাপাশি আপনার চারপাশের পরিবেশটাকে যতটা সম্ভব জীবাণুমুক্ত রাখবেন। তাতে করে আমাদের প্রত্যেকের নিরাপদ থাকবার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। এরপরও যারা প্রতিদিনকার জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিংবা বাড়ির বাইরে বের হতেই হচ্ছে, তাদের ওই বিষয়টি আবার মনে করাতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আর যারা ফোন দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, প্রতিদিনের মতো একইভাবে দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। এই পর্যায়ে একটু প্রথমেই প্রফেসর মোস্তফা জামানের কাছে আমরা যেতে চাই। দর্শকদের ফোনও আমরা নিব। প্রফেসর মোস্তফা জামান, যে বিষয়টি নিয়ে আসলে চিন্তিত সেটা হচ্ছে, কাল থেকে আবার স্বাভাবিক একটা জীবনে আমরা ফিরবার চেষ্টা করছি। উৎসবকে মাথায় রেখে, দেশের অর্থনীতিকে মাথায় রেখে সকল কিছু বিবেচনায় আমরা নিয়েছি, যেটার আসলে কোনো অল্টারনেটিভ আমাদের কাছে ছিল না। এর ব্যতিক্রম, আসলে যৌক্তিক ব্যতিক্রম কি হতে পারতো তা আমরা এই মুহূর্তে ঠিক বলে দিতে পারছি না, কারণ আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাইনি কখনো। আপনার কাছে একটু জানতে চাই, আসলে যদি স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলি এই সময়, এই যে স্বাভাবিক একটা জীবনে আমরা ফিরবার চেষ্টা করছি, এতে করে কি ঝুঁকি বারবার কোনো সম্ভাবনা থাকে কিনা? জি, ধন্যবাদ জুবাইর, আপনি খুব সুন্দর করে প্রথমে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেছেন। আমি একটু যদি বৈশ্বিক পরিস্থিতি একটু সংক্ষিপ্ত করে বলি, যে এই সপ্তাহে সারা বিশ্বে প্রায় 30 লাখ মানুষের নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত, সারা বিশ্বের পরিস্থিতি, এবং একই সময় মারা গেছেন প্রায় 55,000-এর বেশি মানুষ। এটি আমরা সারা বিশ্বব্যাপী WHO-র একটি পরিস্থিতি ঘোষণা করেছেন WHO। অর্থাৎ আমরা বলছি যে বাংলাদেশে যেরকম পরিস্থিতি একটু আমাদেরকে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়েছে, এবং সেই সাথে বৈশ্বিক পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো নয়। তো আমরা যেহেতু গ্লোবাল একটি সমস্যা, এই অবস্থা আমাদের দেশের সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে গত বছরও কিন্তু আমরা দেখেছি সংক্রমণ বেড়েছিল। যেহেতু এবারে কোরবানির পশুর হাটের বিষয় আছে, মানুষের চলাচল, অর্থাৎ আপনি যে কথা বলছেন জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করতে যে শিথিলতা দেখানো হয়েছে লকডাউনের, যেটি আপনি জানতে চাচ্ছেন যে এই অবস্থায় আমরা যদি এই শিথিলতা না দেখাতাম সেটি কি হতো, বা শিথিল হলে কি না, হবে? এই অবস্থা মেনে নিচ্ছি। যদি আমরা এই মুহূর্তে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো আছে তা মেনে চলি, তাহলে আমরা ঝুঁকি অনেকটা কমাতে পারবো কিনা, কি মনে হয় আপনার? জি, আমরা কিন্তু সবসময় সেই কথাতেই আসছি যে হয়তো শিথিলতা দেখানো হচ্ছে, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক বিষয়টাও সরকার বিবেচনা করছেন। কারণ আমরা জানি আমাদের দেশে অনেক গরিব মানুষ আছেন, অনেকে বাড়ি যাচ্ছেন,
অনেকে ব্যবসা বাণিজ্য আছেন, সবকিছু মিলে যেহেতু আসলে একদিকে যদি একটু ভালো করতে যাই, আবার অর্থনীতি পিছিয়ে পড়ছে। সবকিছু মিলে আমাদের দায়িত্ব থেকে যে শিথিলতা দেখালেও এই সময় আমাদের কোনো অবস্থায় মাস্ক যাতে আমরা ব্যবহার অবশ্যই করতে হবে, এমন কোনো শিথিলতা দেখানো যাবে না যে মাস্ক ছাড়া কেউ পশুর হাটে যাচ্ছেন, মাস্ক ছাড়া কেউ চলাচল করছেন। একই রকম আমাদের নিজ দায়িত্বেই যে আমরা একটু সংক্রমণ যাতে না হয় সেজন্য পশুর হাটে একটু দূরত্বে থাকবো এবং একটি গেট দিয়ে আমরা প্রবেশ করব, আরেকটি গেট দিয়ে বের হব। এরকম প্রত্যেকটি গণপরিবহনে কিন্তু যদি আমরা এরকম ব্যবস্থা করতে পারি এবং প্রত্যেকটি জায়গাতে যদি এই যে আমরা যে বিধিনিষেধগুলো বলছি যেগুলো হয়তো শিথিলতা সামান্য কিছু হবে, কিন্তু আমাদের দায়িত্ব থেকে যদি আমরা এগুলো পালন করি তাহলে আমরা অবশ্যই কিছু না কিছু আমরা সংক্রমণ যেটা আমরা হচ্ছে তা থেকে কিছুটা প্রতিরোধ করতে পারবো। আরেকটি বিষয়, অনেকে কিন্তু টিকা ভ্যাকসিন নিচ্ছেন, অবশ্যই নিবেন, কিন্তু আমরা আবারও বলছি যে আমাদের যে বিধিনিষেধ যেটি আছে এবং মাস্ক ব্যবহার যে সাধারণ যে আমরা যে বিজ্ঞান ভিত্তিক যে পরামর্শগুলো সবসময় দিচ্ছি করোনা প্রতিরোধের জন্য, সেটি কিন্তু কোনো অবস্থাতে বিচ্যুত হওয়া যাবে না। নইলে কিন্তু আমাদের জন্য আগামী দিনগুলো খারাপ হতে পারে। তাই আমরা এই ঈদের উপলক্ষে যে ছুটি থাকবে এবং যে শিথিলতা দেখানো হচ্ছে, সেই শিথিল অবস্থা যাতে আমরা মাস্ক অথবা অন্যান্য যে বিধিনিষেধ আছে সেগুলো অবশ্যই মেনে চলি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। প্রফেসর মোস্তফা জামান, একটি ফোন আছে আপনার কাছে, ফোনটি আমরা নিব। তবে তার আগে জুবাইর আল ফাহাদের একটি প্রশ্ন ছিল আমাদের কাছে, আপনার কাছে প্রশ্ন করা হয়েছিল তার মাকে নিয়ে। বেশ আগে আপনি তাকে কিছু ওষুধেরও পরামর্শ দিয়েছিলেন। এখন যে বিষয়টি, করোনা নেগেটিভ রিপোর্ট এসছে তার মার, এবং কাশি, বুকে ব্যথা ছিল যে এখন কমে গেছে, কাশিটা একটু আছে এবং ব্যথা অনেক কমে গেছে। জানতে চেয়েছে আগে আমরা যে ওষুধগুলো দিয়েছিলাম তাকে, সেই ওষুধগুলো চালিয়ে যাবে কিনা, এবং টনসিলের জায়গার পাশেও কিঞ্চিত ব্যথা আছে, সেক্ষেত্রে কি করতে পারে। এর সাথে একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটিও নিব। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিশোরগঞ্জ থেকে। জি বলুন। মোহাম্মদ রুস্তম, বয়স 45। জি স্যার, আমার এই হার্ট অ্যাটাক হয়েছিল 3 বছর আগে। জি হ্যাঁ, এখন আবার এই ওষুধ খাইতাছি, ইকু করাইছি, ইকুর মধ্যে 59 থেকে 63 খালি এরকম পয়েন্ট আছে। 63? জি জি, 63% হচ্ছে EF। 59 60 এরকম থাকে। আচ্ছা, জি বুঝতে পেরেছি। এখন নাইট টু কন্টিন 2.6 কাটছি। হ্যাঁ, জি, বেটা লক বেটালক, 25, এরপরে রসু 5, রসু 5। এরপরে হলো এই কলমিজি 40 কাটতাম, এটা আবার বদলাইয়া জি এখন দিছি আপনার এই ইয়া ওলমিজি 40 বদল এই। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কি সমস্যা হচ্ছে আপনার, বলেন। এখন বুকে ব্যথা লাগে, এখন কি করবো স্যার? বুকে ব্যথা লাগে, ব্যথাটা কি হাঁটতে চলতে গেলে বাড়ে, সিঁড়ি ভাঙলে বাড়ে? না না, হাঁটতে চলতে তেমন বাড়ে না, কিন্তু আচ্ছা। হঠাৎ করে এমনিতেই উঠতে পারে। আচ্ছা, মাঝে হঠাৎ করে উঠে পড়ে না? সেক্ষেত্রে আপনার গ্যাসের জন্য আপনি কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, গ্যাসের ওষুধ খাচ্ছি। কোনটা খাচ্ছেন? এই সেক্সলুই খাচ্ছি। সেক্লো খাচ্ছেন আপনি এখন। জি বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার যে থাকে। আমার শুধু জানবার বিষয় যে প্রশ্নটি আপনি করেছিলেন, সেই প্রশ্নটিও আমি গুরুত্বের সাথে করছি যে দর্শক, আপনি হাঁটাচলা করলে বুকের চাপ, ভার বা দম বন্ধ আসছে কিনা, এবং সিঁড়ি ভাঙলে এরকম কোনো মানে যেটি ব্যথাটা হচ্ছে, এটি কি পরিশ্রম করলে হচ্ছে নাকি বসে থাকা অবস্থায় হচ্ছে? না, এমনিতে বসে থাকলেও আর পরিশ্রম মোটামুটি করি, হালকা পাতলা, এত বেশি পরিশ্রম করি না। আচ্ছা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো, আপনি বলেছেন হার্ট অ্যাটাক হয়েছিল 3 বছর আগে। আমাদের কাছে চেম্বারে অনেক রোগীরা এসে বলে থাকেন যে আগে তার 3 বছর বা 4-5 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমরা কিন্তু নতুন করে পরীক্ষা করে দেখি যে আসলে তার হার্ট অ্যাটাক হয়তো আগে হয়নি। তো শুধুমাত্র ইসিজি দেখে অনেক সময় বলে দেওয়া হয় যে হার্ট অ্যাটাক হয়েছে। শুধুমাত্র ইসিজি দেখে সবসময় কিন্তু বলা যাবে না যে তার হার্ট অ্যাটাক হয়েছে। সুতরাং সেই যৌক্তিক প্রমাণ থাকতে হবে এবং তারই আলোকে হয়তো আপনাকে সত্যি ইসিজি করে বা একটি সামান্য ইকো করে, কিন্তু ইকো কিন্তু আপনার একেবারেই ভালো। আপনি যেটি বলছেন যে 59 থেকে 63, কিন্তু যে পার্সেন্টেজ বলছেন এই যে ইকোকার্ডিওগ্রাফিতে ইজেকশন ফ্র্যাকশন, এটি একেবারে ভালো। এবং সাধারণত হার্ট অ্যাটাক হলে হার্ট দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশন কমে যাবার কথা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যদি সঙ্গে সঙ্গে কেউ চিকিৎসা করে থাকে তখন হয়তো তার ইজেকশন ফ্র্যাকশন প্রিজার্ভ থাকতে পারে, কিন্তু তারপরেও বলছি, আপনি বলছেন হাঁটাচলা করলে বড় কোনো সমস্যা হয় না, অথবা আপনি অনেক ওষুধ খাচ্ছেন, হার্ট অ্যাটাক হলে
সাধারণত আমরা এরকম ওষুধ দিয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় শুধুমাত্র ইসিজির উপর ভিত্তি করে এরকম ওষুধ দেওয়া হয়। কিন্তু আরো কিছু ফার্দার ইভালুয়েশন করলে অনেক সময় আমরা দেখি যে তার হয়তো আগে হার্ট অ্যাটাক হয়নি। তারপরেও আমরা ধরে নিচ্ছি তার হার্ট অ্যাটাক হয়েছে, কারণ আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, চিকিৎসক দিয়েছেন। আমরা হতে পারে সেক্ষেত্রে একটি ট্রেডমিল টেস্ট করলে, অর্থাৎ ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটি করতে পারেন। যদি আপনার বুকের চাপ ভার থাকতো পরিশ্রম করার সাথে, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের সাথে আমরা কিছু যৌক্তিক কিছু প্রমাণ পেতাম, অথবা আমরা সেক্ষেত্রে আমরা জোর দিয়ে বলতে পারতাম যে আপনার উপসর্গের সাথে আপনার সমস্যার মিল আছে। কিন্তু যেহেতু বলছেন বসে থাকা অবস্থায় হচ্ছে, সেই কারণেই বলছি একটি ট্রেডমিল টেস্ট করবেন, ইটিটি। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার হার্টে, আর যদি দেখি ইটিটি পজিটিভ থাকে অথবা হাঁটাচলা করলে বুকের চাপ হয়, ভার হয়, সেক্ষেত্রে আমরা কখনো কখনো একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি। আপাতত করবার দরকার নেই। ঈদ চলে গেলে বা করোনাকালে কিছুদিন যাক, একটু সুস্থ হলে তখন আমরা সেই চিন্তা করব। তবে আপাতত আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধ খেয়ে যাবেন, কারণ আমরা যেহেতু আপনাকে পুরোপুরি অন্য তথ্য জানি না। তবে ইজেকশন ফ্র্যাকশন ভালো, এটি কিন্তু আপনার জন্য একটি ভালো দিক। তবে অন্য যে পরীক্ষাগুলো বললাম সেটি করবেন। তবে একটি ইম্পর্টেন্ট ওষুধ আপনি আমাকে বলেননি, সবচেয়ে যে ওষুধটি আমরা সবসময় দিয়ে থাকি হার্ট অ্যাটাকের পরে রক্ত পাতলা করবার যে ওষুধটি, যেমন ইকোস্প্রিন অথবা ক্লোপিডিগ্রল, এরকম কিছু ওষুধ দিয়ে থাকি। সবচেয়ে যদি একটি ওষুধ দিয়ে থাকি, সেই ওষুধটি দিয়ে থাকি, সেই ওষুধের নাম আপনি বলেননি, সেই ওষুধটি যুক্ত করবেন। বাকি অন্য ওষুধগুলো যেগুলো আছে সেগুলো চালিয়ে যাবেন। সঙ্গে আশা করি একটু হাঁটাহাঁটি করবেন, পরিশ্রম করবেন, শাকসবজি, কাঁচা ফলমূল খাবেন। আমাদের বিশ্বাস আপনি আস্তে আস্তে ভালো হবেন, এবং দেখেন যে আসলে কোনো নতুন কোনো উপসর্গ হয় কিনা হাঁটাহাঁটির পরে, এবং পরবর্তীতে আমাদের সাথে আবার আপনি যুক্ত হলে পরবর্তী পরামর্শ আমরা আপনাকে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। তৌহিদ প্রশ্ন করেছেন ছোট ভাইয়ের নিবিড়ের জন্য, যার বয়স 7 বছর, তার শিশু মির্কি, তাকে এপিন 600 মিলিগ্রাম, টপিভ্রা 550 মিলিগ্রাম, পার্কিনি 5 মিলিগ্রাম, ক্লব 10 মিলিগ্রাম, রিসোপোলাক্স, মোনেরা, এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে, কিন্তু তারপরেও তার খিঁচুনিটা বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে কি করা যেতে পারে ডাক্তার আবু সাইদ শিমুল? আসলে এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। খিচুনি প্রথমে মনে রাখতে হবে, খিচুনি কিন্তু আসলে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা একেবারে যে নির্মূল হয়ে যাবে সব ক্ষেত্রে এরকম না। আপনি কোন চিকিৎসকের আন্ডারে পরামর্শ নিচ্ছেন বা কার কাছে আছেন সেটা একটু জানা থাকলে ভালো। তো আমরা বলে থাকি যে শিশু নিউরোলজি বিশেষজ্ঞ বা বাচ্চাদের ব্রেইনের ডাক্তার, সহজ বাংলা ভাষায় বলতে যদি বলি, এখন বাংলাদেশে প্রচুর রয়েছে, সেরকম একজন নিউরোলজি বিশেষজ্ঞের কাছে গেলে ভালো হয়। আর যদি সাশ্রয়ী হয়, কিন্তু এখন সরকারি বেসরকারি সব হাসপাতালগুলিতেই কিন্তু বিভাগ রয়েছে, শিশু নিউরোলজি বিভাগ না থাকলেও চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু আপনি যেতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, শিশু হাসপাতাল বলেন, বা সরকারি সব মেডিকেল কলেজ হাসপাতালের আর দূরে দেখাতে পারেন। কারণ এগুলি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু এটা এমন না যে কালকে ওষুধ দিলাম আর পরশু থেকে ভালো হয়ে গেলে। এগুলি রেগুলার ফলো আপে থাকতে হয়। আমরা যেটা করি থাকি যে ওষুধের ডোজ একটু বাড়াই আবার কমাই। এখন যে ওষুধগুলো খাচ্ছিলেন সেগুলোর হয়তো ডোজ বাড়াতে হবে, হঠাৎ করে তার ডোজ বাড়িয়ে দেওয়া যায় না। প্রথমে আমরা যেটা করি, একটা ডোজ বাড়াতে বাড়াতে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাই, তারপর আরেকটা পর্যায়ে আনি। যদি আপনি ঢাকা শহরে থেকে থাকেন বা বিভাগীয় শহরগুলি, সেখানে কিন্তু ব্লাড লেভেল করা যায়, অর্থাৎ যেই ওষুধটা আপনাকে দেওয়া হচ্ছে ব্লাডে তার ইফেক্টিভ লেভেল আছে কিনা। এটা কিন্তু যেমন কি ঢাকাতে বার্ডেন সহ বড় বড় কয়েকটি জায়গায় কিন্তু খুব ভালো আমরা ওষুধ দেওয়ার পরে ব্লাডে ওইটার পরীক্ষা করে দেখি যে ব্লাড লেভেলটা মেনটেন হচ্ছে কিনা, সেটা একটু দেখতে হবে। সেজন্য আপনার পরামর্শ হবে, যদি সম্ভব হয় একজন শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে যান, সেটা সম্ভব না হলে একজন শিশু চিকিৎসকের কাছে যাবেন। এই মুহূর্তে তাহলে কি করবেন, কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে, যেমন জ্বর, সর্দি, কাশি, এগুলো হলে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক ভাবে একটু খিচুড়ি হয়। সুতরাং এগুলো যাতে না হয়, আমরা এই অনুষ্ঠানে নিয়মগুলিতে প্রতিদিন বলছি, সেগুলো যদি একটু ফলো করেন, তাহলে সর্দি, কাশি, জ্বর এগুলো থেকে সে দূরে থাকবে। তাহলে খিচুনির যে এই প্রবণতাটা, সেটা অনেকখানি কমে আসবে আশা করি। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। এই পর্যায়ে একটু ডাক্তার শারমিন আব্বাসের কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আজ আপনি আমাদের সবার পক্ষ থেকে একটু বাড়তি করে একটা ধন্যবাদ পাওনা, তাই আপনাকে ধন্যবাদটা দিয়ে দিলাম। আপনার কাছে লিটন মাহমুদ প্রশ্ন করেছেন রাজশাহী থেকে। তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, সে অলরেডি 4টা টিটি টিকা দিয়েছে, কিন্তু লাস্ট টিটি টিকা দেওয়ার ডেট আছে সামনে 4/11/2021 তারিখে। কিন্তু এখন কি তার ওয়াইফ টিটি টিকা দিতে পারবে কিনা জানতে চেয়েছেন আপনার কাছে। না, সেটা তো দেওয়া যাবে জুবাইর, এটা তো আসলে না দেওয়ার কোনো কারণ নেই। এটি তো আসলে খুব সেফলি দেওয়া যাবে, এবং
কোনো সমস্যা আসলে এখানে হওয়ার কথা নয়। এবং এটা নিয়ে আসলে কোনো ধরনের ভ্রান্ত ধারণা বা কোনো টেনশন বা কোনো কিছু থাকারও আসলে কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। উনি সেফলি দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আপনার কাছে রিসার একটি প্রশ্ন আছে, তার মার জন্য প্রশ্নটি আমরা নিব, তবে তার আগে একজন দর্শক আছেন, সেই দর্শকের ফোনটিও আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা মিরপুর থেকে ইকবাল হোসেন, আমার বয়স 47। জি, ইকবাল সাহেব বলুন। আমি গতকালকে কোভিড ভ্যাকসিন দিয়েছিলাম। জি। তারপরে সারাদিন ভালো ছিলাম, রাত্রে ঠিক 2টোর দিকে আমার ঘুম ভাঙে। পরে দেখলাম আমার পুরো শরীরে জ্বর, জ্বালা পোড়া করতেছে, হাতের তালু, পায়ের তালু, পিঠে ব্যথা এবং বাম হাতটা মানে আপ ডাউন করতে পারি না, উপরে মানে যে হাতে টিকা দিয়েছেন সেই হাতে ব্যথা করছে, তাই তো? জি জি জি। জি। জ্বরটা এখনো আছে, শরীরের জ্বালা পোড়াটা দুপুর থেকে জ্বালা পোড়াটা এখন নাই, জ্বর আছে। আচ্ছা, জ্বর আছে। আপনি এর মধ্যে জলীয় বা তরল খাচ্ছেন তো, পানি খাচ্ছেন? জি, পানি, প্রচুর পরিমাণে পানি খাচ্ছি। প্রচুর পরিমাণে পানি খাচ্ছেন। আর জ্বরের জন্য কি নাপা খেয়েছেন? জি, নাপা খেয়েছি। গত সকালে একটা খাইছি, দুপুরে খাইছি, আর এখন একটা নাপা খেলাম। জি, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার না থাকে তাহলে আমরা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা নিব। আমরা শুধুমাত্র জানতে চাইতে প্রেশার, ডায়াবেটিস এরকম কোনো সমস্যা আছে কিনা, দর্শক আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা সঙ্গে শুনতে পাচ্ছেন? জি জি ইকবাল হোসেন সাহেব, আপনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা? জি, না, আমারও অন্য কোনো শারীরিক সমস্যা নাই, শুধু একটু প্রেশারের একটু সমস্যা আছে, হাই প্রেশার। জি। আর ওই মানে মাঝে মধ্যে প্রেশারটা একটু আপ ডাউন করতো। হ্যাঁ, এই আজকে প্রায় এক সপ্তাহ আমার প্রেশারটা স্বাভাবিক আছে। আমি প্রেশার ট্যাবলেট ধন্যবাদ। খাই, আমরা বিরতির পরে এসে খাই। জি, আমরা বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের উত্তর দিব। দর্শক সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। বিরতিতে যাবার আগে ইকবাল হোসেন সাহেব ফোন দিয়েছিলেন আমাদেরকে। প্রফেসর মোস্তফা জামান, আপনার কাছে সেই প্রশ্নটি ছিল। জুবাইর, আপনি খুব সুন্দর করে তার ইতিহাসটি নিয়েছেন। আসলে যিনি প্রশ্ন করেছিলেন টিকা নেবার পরে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, এটা অনেকের হয়ে থাকে। টিকা নেবার পরে কারো কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, কারো কারো নাও হতে পারে। তবে এটি যে পার্শ্ব প্রতিক্রিয়া তিনি বলেছেন, জ্বর, একটু শরীর ব্যথা, এটি কিন্তু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এর থেকে আতঙ্কের কিছু নেই। এই কথা বলে কেন হচ্ছে, আসলে যখন শরীরে টিকা নেওয়া হয়, টিকা শরীরের মধ্যে এক ধরনের রাসায়নিক ক্রিয়া শুরু হয়ে থাকে। শরীরের যে প্রতিরোধ যে ব্যবস্থা সেটি সক্রিয় হতে থাকে। তারা এর জন্য নানা রকমের রাসায়নিক ক্রিয়া শুরু হয় শরীরের মধ্যে। তার জন্য সাময়িকভাবে শরীর একটু অসুস্থ হতে পারে, একটু জ্বর হতে পারে এবং একটু শরীর ব্যথা হতে পারে। যেই জায়গাটিতে টিকা দেওয়া হচ্ছে সেখানে একটু ফুলে যেতে পারে। তবে আবারও বলছি, এর থেকে আপনার উদ্বেগ, উৎকণ্ঠার কোনো কারণ নেই। কেউ প্রশ্ন করতে পারেন যে একই বয়সে একসাথে দু একজন নিয়েছেন, কারো হয়েছে, কারো হয়নি কেন? হ্যাঁ, আমাদের শরীরে যে জেনেটিক যে বৈচিত্র্য আছে তার জন্য এরকম হতে পারে। আরেকটি ব্যাপার দেখা যায়, যাদের বয়স একটু বেশি হয়ে থাকে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় কম রিঅ্যাকশন করে। আবার যাদের বয়স একটু কম, এটি অনেক বিভিন্ন গবেষণা আছে। তো আমরা যে কথা এক কথায় বলতে চাচ্ছি যে আপনার ভয়ের কোনো কারণ নেই। ট্যাবলেট প্যারাসিটামল আপনি 2টি করে 2 বেলা বা 3 বেলা খেতে পারেন যদি জ্বর থাকে। এবং যে কথা জুবাইরও বলছেন যে একটু বেশি করে পানি পান করবেন। অন্যান্য যে ফলের রস আছে, যেহেতু আপনার ডায়াবেটিস নেই, সেটি আপনি পান করতে পারেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আপনি কিন্তু একেবারে সুস্থ হয়ে যাবেন। এটি সাময়িক ব্যাপার। একটু দুর্বল লাগতে পারে 2-3 দিন কারো কারো ক্ষেত্রে। যে কথা বলছিলাম যে শরীরে যখন একটি ইমিউন সিস্টেম তা ফাইট করতে থাকে, এই নতুন যে আপনি যে ভ্যাকসিন দিলেন সেটিকে তারা অনেক সময় মনে করে থাকে যে এটি কোনো জীবাণু কিনা বা ভাইরাস কিনা। তো সুতরাং এই যে একটি নতুন একটি সেল শরীরে ঢুকছে, তার সাথে একটু প্রথম দিকে একটু মানে এক ধরনের আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়া হয়। তারই কারণে এরকম হচ্ছে। এ থেকে আপনার ভয়ের কোনো কারণ নেই। নিশ্চিত থাকতে পারেন যে এ থেকে আপনি একেবারেই ভালো হয়ে যাবেন। বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা আমাদের দেশে আমরা শুনিনি। তবে ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া যেটি আপনার হয়েছে, এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা শুনেছি, যেটি থেকে আপনার আশা করছি আপনি অচিরেই সুস্থ হয়ে উঠবেন। তবে দুর্বলতা একটু থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, 2 থেকে 3 দিন বা 3 থেকে 5 দিন থাকতে পারে। ভয়ের কিছু নেই। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম, বয়স, কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শফিউল্লাহ বলছি, খিলবাড়ির টেক, ঢাকা। জি, শফিউল্লাহ সাহেব বলুন। জি, আমি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ গত 3 মাস হচ্ছে আর কি, মানে সে কনসেপ্ট করেছে। আচ্ছা।
তো কনসেপ্ট করার পর বেশ 1 মাস যাবত উনি উনার ব্রেস্টের ভিতরে একটা পেন ফিল করতেছে। আচ্ছা আর আমরা সরাসরি কোনো করিনি, ইসিজি বা সরি আলট্রাসোনোগ্রাম করাইনি, বাট আমরা কার্ডিও টেস্টে বুঝতে পারছি যে এটা মানে সে কনসেপ্ট করছে। জি। তো এই অবস্থায় আমি একটু জানতে চাচ্ছিলাম যে পেইনটা কি আসলে কনসেপ্ট করার কারণে হচ্ছে না অন্য কোনো কারণে? আচ্ছা, আপনার স্ত্রীর বয়স কত? 26। 26। প্রথম প্রেগন্যান্সি তাই তো? না, সেকেন্ড। সেকেন্ড প্রেগন্যান্সি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। কোন ধরনের কি পরীক্ষা নিরীক্ষা করানো হয়নি? না, এমনি কোনো পরীক্ষা নিরীক্ষা শুধু মেডিকেলে আপনার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই আপনার যে কাঠি আছে সেটা দিয়ে পরীক্ষা করানো হয়েছে, তাতে পজিটিভ আসছে। সেই হিসেবে কতদিনের প্রেগন্যান্সি হচ্ছে আপনাদের হিসেবে? আমাদের হিসেবে 3 মাস। 3 মাস। আচ্ছা, জি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন 3 মাস যখন প্রেগন্যান্সির বয়স হয়ে যায়, আমাদের হিসেব বলে যে আসলে একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, কারণ ওনার ওয়েটটি কেমন বাড়ছে, ব্লাড প্রেশারটি কন্ট্রোলের মধ্যে আছে কিনা, এই দুটো জিনিস আমাদের আসলে মেজার করাটা খুবই দরকার। এটির জন্য আমার কাছে মনে হয় যে লকডাউনের পরে যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হবে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেয়ে কিন্তু একটু দেখাতে হবে। এটা গেল প্রথম কাজ। আর সেকেন্ড, যখন 3 মাস হয়ে যায় কোনো প্রেগন্যান্সির বয়স, আলট্রাসোনোগ্রাফি কিন্তু মাস্ট। কারণ নরমালি একটা প্রেগন্যান্সিতে কখনো পেইন হওয়ার কথা না। উনি যে প্রশ্নটি করেছিলেন যে প্রেগন্যান্সির জন্য পেইন হচ্ছে কিনা, প্রেগন্যান্সির জন্য কোনো পেইন হওয়ার কথা নয়। তাহলে এখন পেইনটা কেন হচ্ছে সেটা দেখতে হবে। ইউরিন ইনফেকশন হলে মোস্ট প্রবাবলি এই 12 সপ্তাহের দিকে প্রেগন্যান্সি সময় পেইন হয়, অথবা কোষ্ঠকাঠিন্য কারো যদি থাকে লম্বা সময় ধরে তার কারণে পেইন হতে পারে, অথবা অনেক সময় আমরা দেখি যে অ্যাবর্শনের কোনো প্রসেস যদি শুরু হতে চায় তখনও কিন্তু কারো কারো ক্ষেত্রে পেইন হতে পারে। এক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা যখনই সুযোগ পাবেন এই মাসের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি করে ফেলার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের রোগীদের আসলে একটু জানতে হয় বেসলাইন হিমোগ্লোবিনটা কত, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা ওজিটিটি করে ব্লাড সুগার লেভেল, ইউরিন রুটিন কালচার, ভিডিআরএল, এইচপিএসএইচি, এগুলোকে বলি আমরা বুকিং ভিজিটে আমাদের আসলে টেস্টগুলো করা। আমি মনে করি যে যেহেতু 12 সপ্তাহ হয়ে গেছে, 3 মাস পার হয়ে গেছে, এটি আসলে এখন করা খুবই প্রয়োজন আছে। আপাতত ব্যথার জন্য ওনাকে অ্যালজিন বা ভিসেরালজিন দিতে পারেন, দুটো করে 3 বেলা 5 দিন, সাথে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ। কোষ্ঠকাঠিন্য থাকলে এসবগুলোর সবজি এগুলো খেয়ে ওনাকে বলেন যে ঠিক থাকার জন্য। একটু আপনারা বাম কাত হয়ে শুয়ে থাকার কথা বলেন ওনাকে, ভারী কাজ করা থেকে বন্ধ থাকতে বলেন, এবং পরবর্তীতে আমাদেরকে এই রিপোর্টগুলো জানালে আমরা বলবো কি করতে হবে। আর আমার ধারণা যে আপনারা এখনো কোনো ওষুধ হয়তো শুরু করেননি, ওনার জন্য ফলিক অ্যাসিড এন্ড জিঙ্ক একটি করে প্রতি রাতে এটা চলবে। আয়রন 2 বেলা করে, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, বা সরকারি মেডিকেল কলেজে ফ্রিতেও অনেক সময় পেতে পারেন আপনারা। 2 বেলা করে আয়রন দিবেন, এটা চলবে। 2 বেলা করে ক্যালসিয়াম দিবেন, এটা চলবে। এই 3টা ওষুধ ওনার চলার দরকার আছে। বডি ওয়েট যদি কম থাকে এবং খেতে না পারেন, বমি হয়, তাহলে একটু মাল্টিভিটামিন অ্যাড করবেন রাতের বেলা একটা করে। তো আমার কাছে মনে হয় পরবর্তীতে আমরা রিপোর্টটা জেনে বাকি সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। রাইসা মিম প্রশ্ন করেছেন ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে, তার ভাইয়ের বয়স 5 বছর, ও ঘন ঘন প্রস্রাব হয়, পরামর্শ চেয়েছে আপনার কাছে। আসলে 5 বছর বয়সে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এই বয়সে একটা বড় অংশ দেখা যায় যে সাইকোলজিক্যাল কারণ, বা এমনিতেই থাকে সে বাচ্চার পানি বেশি খায়, আবার প্রস্রাব বেশি করতে থাকে। আবার এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে কিন্তু যেটা আমাদের ঘাম হয় না, সেই সময় কিন্তু প্রস্রাব বেশি হয়। সুতরাং আমরা প্রথমে খুব জটিল জিনিস চিন্তা না করে স্বাভাবিক ব্যাপারগুলো যদি একটু ভাবি, তাহলে আমাদের স্বস্তি আসবে। আসলে এই দিকটা খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ঘন ঘন সে পানি খাচ্ছে, ওর ঘন ঘন প্রস্রাব করছে কিনা, এটাকে অনেক দিন ধরে নাকি হঠাৎ করে শুরু হয়েছে, তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় ঘুম কম হলো, এই বিষয়গুলো হয়ে থাকে। এখন যদি আমরা মনে করে থাকি যে হ্যাঁ ইউরিন ইনফেকশনের কারণে এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু ইউরিন ইনফেকশন হয়। সুতরাং কোষ্ঠকাঠিন্য যেটা না, সেজন্য বেশি করে সবজি শাক এগুলো বেশি দিতে হবে, পানি দিতে হবে। তাহলে ট্রেনিংটা একটু আপনাদের করাতে হবে। আর আমরা বলে থাকি যে প্রস্রাবের জায়গাটা একটু গরম পানি সামান্য লবণ দিয়ে যদি পরিষ্কার করে দেন, তাহলে এই জিনিসগুলো একটু কম হবে। যদি সম্ভব হয় এই সময়ে ইউরিনের কালচার এবং ইউরিনের রুটিন টেস্ট এগুলো একটু করিয়ে আনবেন। আর সেটা যদি সম্ভব না হয়, আপাতত আপনি সিরাপ সিপ্রোসিন, এই সিরাপটা 1 চামচ করে 2 বার আপনি 10 থেকে 14 দিন একটু খাওয়ান। নিয়মগুলি মেনে চলার কথা যে বললাম, সেগুলো যদি একটু মেনে চলেন আর ওষুধটা খাওয়ান, ইনশাআল্লাহ দেখবেন কয়েকদিনের মধ্যে, যার জন্য ফোন আপনারা প্রশ্ন করেছেন,
সে ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান রেজানুর রহমান সজীব প্রশ্ন করেছে, তার বয়স 32, ঠান্ডার সমস্যা আছে, সারা বছর ঠান্ডার সমস্যার কারণে মাথা ব্যথা, গলা ব্যথা এবং ঘাড় ব্যথা করে। তার নাক দিয়ে পানি অথবা কফ কিছুই যায় না, মাঝে মাঝে সকালের দিকে শ্বাসকষ্টের মতো হয়, অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 97 ওঠানামা করে। এখন করোনার এই সময় কি করতে পারেন তিনি? যেটি আসলে ধন্যবাদ। এরকম প্রশ্ন আমরা সবসময় পাচ্ছি, যেহেতু আমরা কোভিড কাল, আমরা সেজন্য ঠান্ডা, যেহেতু জ্বর, সর্দি, কাশি, কোভিডে এরকম উপসর্গ হয়ে থাকে। পাশাপাশি আমরা কিন্তু ওই সিজনাল কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে, এবং তিনি বলেছেন সারা বছরই তা থাকে। বিশেষ করে অ্যালার্জি, অ্যাজমা এরকম সমস্যা থাকলে কিন্তু একই ধরনের সমস্যা বা উপসর্গ হতে পারে। তো আমরা বলব কি, তিনি নিশ্চয়ই মন্টিলুকাস বা মোনাস বা মন্টিয়ার 10 মিলিগ্রাম এই ওষুধটি আমরা সবসময় খেতে বলি। এটি আগামী 3 মাস খাবেন অন্তত, প্রতিদিন একটি করে। সঙ্গে যদি তার ঠান্ডা নাক দিয়ে, তিনি বলছেন পানি পড়ে না, যদি নাক দিয়ে পানি পড়ে বা হাঁচি হয়, কাশি হয়, সেক্ষেত্রে আমরা একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে বলি না, আমরা গরম পানির ভাপ নিতে বলি। আর যদি তার কাশি থাকে, আমরা ইনহেলার ব্যবহার করতে বলি। নিশ্চয়ই 2 রকম ইনহেলার আছে। একটি উপসর্গ কমানোর জন্য, যেটি অ্যাজমাসল ইনহেলার, যেটি যখনই প্রয়োজন হবে তখন ব্যবহার করুন 2 চাপ। আর যেটি হলো যে যাতে প্রিভেন্টার, যাতে সবসময় কাশি বা সর্দি ঠান্ডা না থাকে, সেজন্য বেক্সিটল ইনহেলার 250/25, 2 চাপ সকালে 2 চাপ রাতে নেবেন, এবং ব্যবহারটি ঠিকমতো যদি হয় সে বিষয়ে নিশ্চিত হবেন। একটি বিষয় তিনি জানতে চেয়েছেন যে, যেহেতু আমরা জানি যে এই কোভিডকালে সবাইকে আমরা পালস অক্সিমেট্রি ব্যবহার করতে বলছি, যে শরীরে রক্তে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে কিনা সেটি বারবার চেক করতে বলি। আসলে কি, যে এটি কিন্তু অনেকে এটা আতঙ্কে থাকেন, অনেকে জিজ্ঞাসা করেন, আমি দিনে কতবার ব্যবহার করব, কতবার দিনে, মোট কথা আমি বাড়িতে আছি, কতদিন ব্যবহার করব, এরকম একটি আতঙ্ক কিন্তু অনেকের মধ্যে আছে। যেই কারণে বলছি যে আসলে যদি অনেক অঞ্চলে কিন্তু পালস অক্সিমেট্রি নেই, তখন তারা কি করবেন? যদি থাকে বাড়িতে, তাহলে সুবিধা, আপনি চেক করতে পারেন, দিনে অন্তত 2 বার করতে পারেন যদি আপনার উপসর্গ থাকে। আর যদি দেখেন যে না, আপনার বাড়িতে পালস অক্সিমিটার নেই, তাদের জন্য একসাথে বলে ফেলছি যে উপসর্গ না থাকলে কিন্তু মনে রাখবেন যে আপনার এই অক্সিজেন লেভেল কমে আসছে না। যদি উপসর্গ দিন দিন বাড়ে, তখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, আপনার পালস অক্সিমেট্রি দেখা দরকার, যে শরীরে রক্তের মধ্যে অক্সিজেন লেভেল কমে আসছে কিনা। তবে আবারও বলবো, এ নিয়ে আতঙ্ক করবেন না। যদি উপসর্গ থাকে, দিনে 2 বার করতে পারেন। উপসর্গ কমে গেলে আপনার না করলেও চলবে, এই নিয়ে আতঙ্কগ্রস্ত হবেন না। তবে ব্যবহার করার পরে প্রত্যেকবার আপনি একটু জীবাণুনাশক দিয়ে সেটি মুছে রাখবেন শুকনো জায়গাতে, যাতে করে আবার অন্য কেউ ব্যবহার করতে যে রোগ সংক্রমণের কোনো ঝুঁকি না থাকে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। তুলি খান প্রশ্ন করেছেন, ডাক্তার শারমিন আব্বাসী আপনার কাছে, 36 সপ্তাহ 5 দিন তার অন্তঃসত্ত্বার সময়কাল, এবং প্রেশার তার 130/90। মাঝে মাঝে বাচ্চার নড়াচড়া কম বুঝেন, বাচ্চা 20 পজিশনে আছে, সিজার করতে বলা হয়েছে, এখন এই মুহূর্তে সিজার করে ফেলেন, তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা আপনার পরামর্শে? ল্যাবেটা 100 2 বেলা খাচ্ছেন, 9 বছর পর এটা প্রথম প্রেগন্যান্সি, ছেলেবাবু হবে। তিনি খুব উদ্বিগ্ন ডাক্তার শারমিন আব্বাসী, বোঝাই যাচ্ছে। এর আগে আমাদের ফোন দিয়েছেন, এর আগে আমাদের প্রশ্ন করেছেন বেশ কয়েকবার, তিনি উত্তর প্রত্যাশা করছেন। এই উত্তরটি আমরা দিব। একই সাথে একজন দর্শক আছে, আমরা দর্শকের প্রশ্নটি আমরা শুনতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘরেই আছি, আল্লাহর ইচ্ছে ভালো আছি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, জি, ডাকচিরা বাজার থেকে, জেলা বরগুনা। ভাইয়া, বাহ, বরগুনা থেকে ফোন এসছে, বলুন কিভাবে সহায়তা করতে পারি? ভাই আমার প্রশ্ন হলো, আমার ছেলের বয়স 17, কিন্তু ওর ওই নাক দিয়ে পানি পড়ে, অ্যালার্জি জাতীয়, খুব সম্ভব ইলিশ মাছ, গরুর মাংস বা মাটির নিচে আলু বা বেগুন খেলে প্রচুর ধরনের পানি পড়ে নাক দিয়ে, এবং হাসি আসে, খুব হাসি। আচ্ছা, এখন তাপলিনটিন অনেক সময় ওষুধ খাওয়ালে ভালো থাকে, আবার যদি না খায় তো ওই অবস্থা, খেলেই ওই কোন গরুর মাংস বা হাঁসের মাংস খেলেই আবার একই অবস্থা হয়। কি করা যায় এখন? আচ্ছা, বুঝতে পেরেছি। একটু পালোয়ান সাহেব, একটু আমাদের তথ্য দিন। ঘুম থেকে উঠলে কি ছেলের হাঁচি হয় কিনা? হয়, হাসি হয়। আচ্ছা, অনেকগুলো হাঁচি দেয় না, 1-2টা করে দেয়? মাথাটা ধরে, প্রচুর মাথা ধরা থাকে। মাথা ধরা থাকে, আচ্ছা, বুঝতে পেরেছি। কোন কোন খাবারে অ্যালার্জি হয় এটাও তো টের পাচ্ছেন? জি জি, আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আপনি আপনার খাওয়া থেকে বিরত রাখি, অতবার না খাওয়াইলে তো সমস্যা, না খাওয়ালে তো সমস্যা, বুঝতে পারছি। আপনার একটা অন্যরকম উভয় সংকটে পড়েছেন আপনি। আমরা আপনার বাচ্চা, যেহেতু বাচ্চা হলে তো আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যাই, কিন্তু বয়সটা এখানে 17, কি করতে হবে একটু সিদ্ধান্তের প্রয়োজন আছে। আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাকে উত্তরটি দিব। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে তুলি খানের যে প্রশ্নটি ছিল তা যদি বিস্তারিত দিতে হয়, তাহলে আমরা বিরতি থেকে ফিরে এসে আসলে উত্তরটা দিতে চাই। আপনি কি 30 সেকেন্ড দেবেন জুবাইর, না 1 মিনিট?
আচ্ছা 30 সেকেন্ড 1 মিনিট আপনাকে দেওয়া যেতে পারে, নতুবা বিরতি থেকে ফিরে এসে আমরা উত্তর নিব। তুলি খানের এই প্রশ্নের উত্তর এর আগে আমরা 4 বার দিয়েছি আমাদের করোনা হেল্প ডেস্কের মাধ্যমে। আজকে খুব সংক্ষেপে বলবো যে তুলি, আপনার চিকিৎসকের উপর আপনি 100% ভরসা রাখবেন। ব্রিজ প্রেজেন্টেশন, উনি সিজার বলেছেন, বাচ্চা ছেলে না মেয়ে আমরা জানতে চাই না, আমরা চাই সুস্থ বাচ্চা ডেলিভারি। উনি যদি সিজারিয়ান সেকশনে মনে করেন সুস্থ বাচ্চা ডেলিভারি হবে, হয়ে যাবে। 130/80 আপনার প্রেশার খুবই ভালো আছে, ল্যাবেটা যেই ডোজে চলছে সেই ডোজে চলবে। করোনা হেল্প ডেস্কের আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। একটা সেফ ডেলিভারির পর নিশ্চয়ই একটা ফোন বা মেসেজ পাবো যে আপনারা ভালো আছেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। নিশ্চয়ই সাথে মিষ্টিও পাঠিয়ে দিবেন আমাদের জন্য। একটা বিরতি না হয় আমরা নিয়েই নিই, বিরতির পরে পালন সাহেবের সন্তানের জন্য প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা, সাথেই থাকুন, ফিরছি। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবের আপনাদের সাথে আছি। বিরতিতে যাবার আগে একটি ফোন কল এসেছিল, পালন সাহেব তার সন্তানের জন্য প্রশ্ন করেছেন, যদিও তার সন্তান, কিন্তু বয়সটা বলে দিচ্ছি। আসলে প্রফেসর মোস্তফা জামানের কাছে গেলে বোধহয় এর যথার্থ একটি উত্তর আমরা পেতে পারি। প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ। আসলে এরকম সমস্যা কিন্তু আমরাও সবসময় উত্তর দিচ্ছি, পাশাপাশি আমাদের যে শিশু বিশেষজ্ঞ আবু সাইদ শিমুল তিনিও কিন্তু উত্তর দিচ্ছেন। বিশেষ করে আসলে এরকম একটি সমস্যা আমরা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। উপসর্গগুলো যেমন অনবরত হাঁচি হয়ে থাকে, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, কারো কারো চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, অর্থাৎ অ্যালার্জির সাথে সম্পর্কিত বিষয়টি। সাধারণত এটি অ্যালার্জির সাথে তবে এই ধরনের রোগীদের আমরা দেখে থাকি যে অতি সংবেদনশীলতা, সেটি শ্বাসনালীতে হতে পারে অথবা সে নাক দিয়ে পানি পড়া হতে পারে, অর্থাৎ নানা ধরনের অ্যালার্জেনের সাথে সম্পর্কিত। যেমন কারো কারো আছে একটু ঠান্ডা লাগলে হতে পারে, একটু ধুলোবালিতে গেলে মশার কয়েল, আমরা কিন্তু একটু বৃষ্টি পানি, এরকম কিন্তু সবসময় বলছি যে একটু পুরনো বইপত্র বা পুরনো কাপড় চোপড়ে ধুলোবালি, নানা ধরনের অ্যালার্জেন থাকতে পারে, যার জন্য যেটি সমস্যা সেই অ্যালার্জেন থেকে দূরে থাকাই হলো মূল চিকিৎসা। যেমন কারো কারো খাদ্যের সাথে সম্পর্ক থাকতে পারে। পারওয়ান সাহেব কিন্তু বলছিলেন যে বেশ কিছু খাদ্যের নাম। সুতরাং একটি ফুড ডায়েরির কথা আমরা বলছি যে যেসব খাদ্য খেলে অ্যালার্জি হয় সেগুলো তিনি একটু এড়িয়ে চলবেন। কারণ আমরা যত চিকিৎসাই করি না কেন, দেখা গেল চিকিৎসা করে ভালো হলো, এই সমস্যাটি আবার হতে পারে। কারণ এই রোগটি একেবারে নির্মূল করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। এটি বড় কোনো সমস্যা নয়, কোনো জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত ঝুঁকি নেই, কিন্তু লাইফের কোয়ালিটিকে একটু হ্যাম্পার করতে পারে। সেই কারণে আমরা বলছি যদি একেবারেই ভালো থাকা সম্ভব, সেই জন্য একটু মন্টিলুকাস ওষুধ দিয়ে আমরা সবসময়, এটি যেহেতু বয়স তার যদি কম থাকতো তাহলে আমরা কম ডোজ দিতাম, যেহেতু 15 বছর 16 বছর এরকম বয়সে আমরা কিন্তু 10 মিলিগ্রামই দিয়ে থাকি। যদি ওজন একটু বেশি থাকে সেক্ষেত্রে বড় 10 মিলিগ্রাম একটি করে প্রতিদিন খাবেন, আগামী 2 মাস 3 মাস খেতে পারেন। এর সঙ্গে আমরা যদি হাঁচি হয় ফ্লুভেট ন্যাজাল স্প্রে ব্যবহার করতে পারি। আরেকটি বিষয়, যদি অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধে রোগী আমরা দিয়ে থাকি, কিন্তু যদি তার নাক দিয়ে পানি না পড়ে বা এরকম সমস্যা না থাকে, উপসর্গ না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করি না। তাকে আমরা একটি কথা বলতে চাচ্ছি যে এই রোগটি খারাপ করে রোগ নয়, একেবারে স্মার্টলি যদি তিনি হ্যান্ডেলিং করতে পারেন তাহলে সারা বছর ভালো থাকতে পারবেন। আর যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু বারবার কয়েকদিন পর থেকে সমস্যা করবে। তবে মূল চিকিৎসা তার যে অ্যালার্জেন সেটি দূরে থাকা, যেসব খাদ্যের সমস্যা হয় সেই খাদ্যগুলো থেকে দূরে থাকা। আমি তার পালোয়ান সাহেবের সন্তানের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। বাংলাদেশের অনেকেরই হয়তো এই প্রশ্নের উত্তরটি দরকার ছিল, যদিও আমরা পালন সাহেবের সন্তানের জন্য প্রশ্নটির উত্তর দিয়েছি। আমরা এই পর্যায়ে একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে সাধন রায়। জি, আমি বগুড়া থেকে বলছি। আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 দাদা বছর। প্রথমে একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে, তারপরে আমি বাচ্চার mute করে বয়স ফেলছি। 3.5 বছর। জি বলুন। হ্যাঁ, আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর। জি, ও হচ্ছে, ওর সমস্যা হচ্ছে ভাত খাওয়ার পরপরই বা পানি খাওয়ার পরপরই ও বলে হচ্ছে যে আমার পেটের নাভির কাছে ব্যথা করতেছে। আচ্ছা, এই হচ্ছে একটা প্রবলেম। কতদিন ধরে এই কমপ্লেনটা করছে? এইটা হচ্ছে আপনার তা চলতেছে এই 1-1.5 মাস ধরে এই ধরনের প্রবলেম ও আমাদেরকে বলতেছে। আচ্ছা। এবং এইটা আমরাও লক্ষ্য করতেছি, ও মাঝে মধ্যে এইটা বলে আচ্ছা যে হচ্ছে পেট ব্যথা করতেছে। আচ্ছা, খাদ্যাভ্যাসটা একটু জানতে চাই। স্বাভাবিক সবকিছু কি খাচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক সবকিছুই খাচ্ছে। ও হচ্ছে এমনি আমরা শাকসবজি খাওয়ানোর চেষ্টা করি, আমরা অলওয়েজ টাইম মাছ এবং শাকসবজির উপর দিয়ে খাওয়াই। তাতে করে আমার মনে হয় যে খাদ্যাভ্যাসটার খুব একটা ডিফারেন্ট হচ্ছে না, বুঝতে পেরেছি। কিন্তু আসলে ওর প্রবলেমটা আসলে বুঝতেছি না। কাইন্ডলি আচ্ছা, যদি এমনি একটু থেকে পরামর্শ গরুর দিন। দুধ খাওয়ান আপনারা ওকে?
গরুর দুধ হচ্ছে না, বেসিক্যালি ওই রকম না, মাঝে মধ্যে হচ্ছে আনা হয়, তাও খুব কম পরিমাণ খাই, মানে মানে এটা রেগুলার ধরার খায় না। ভিতরেই না, এটা খুব কম পরিমাণেই খাই। জি, বুঝতে পেরেছি। সাধন সাহেব, আপনার ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি জি, ওর মলকিটা কি শক্ত নাকি, কনস্টিপেশন কি আছে ওর, এবং সাথে বমি আছে কিনা বা বমি বমির ভাব? বমি বমি না না স্যার, আসলে বমি বমি কোনো ভাব নেই। টয়লেটটা একটু স্যার হচ্ছে মাঝে মধ্যে ইয়ে হয়, আপনার কঠিন হয়। আচ্ছা, ও কি নিজে থেকে খায় না খাইয়ে দেয়, বা খাওয়া নিয়ে কোনো সমস্যা করে কিনা? খাওয়া নিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে খাওয়া নিয়ে ওর প্রবলেম আছে, ও হচ্ছে খাইতে চায় না। ও হচ্ছে ওর খাওয়ানোর জন্য মিনিমাম হচ্ছে আপনার মানে কি বলি 1.5 ঘন্টা সময় লাগে প্রত্যেকবার, 3 বার খাওয়ানোর জন্য, জি। আর তো 3.5 সাড়ে 4 ঘন্টা লাগে ওর। যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য, খুব সুন্দরভাবে আসলে আহ, বলেছেন উনি। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কৃমির জন্য এই ধরনের সমস্যা হতে পারে, কনস্টিপেশন থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। তো এই দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে। বিগত 6 মাসের মধ্যে যদি কৃমির ওষুধ না খাইয়ে থাকেন, আমরা বলবো অ্যালবেন ডিএস এই সিরাপটা 2 চামচ করে আগামীকাল রাতে, এবং 1 সপ্তাহ পর আবার 2 চামচ খাবেন। বাসার সবাই অ্যালবেন ডিএস 400 মিলিগ্রাম এই ট্যাবলেট আপনারা খেতে পারেন। আর আচার, চকলেট, চিপস, জুস, চা, ঝাল, ভাজা পোড়া, সিঙ্গারা, সমোসা, চটপটি, বাইরের যেসব খাওয়া রয়েছে সেগুলো থেকে একটু দূরে রাখতে হবে। আঁশ জাতীয় খাবার, সবজি বেশি করে খেতে হবে। কিন্তু আমি যেটা বারবার স্পেসিফিকলি জানতে চেয়েছি, সেই কারণেই কিন্তু বেশি হয়, জোর করে খাওয়ালে কিন্তু বাচ্চার, অর্থাৎ ও খাওয়ার প্রতি অনীহা থেকে এটা হয়। ও চায় যে ওকে যেন জোর করা না হয়, ও আসলে খেতে চায় না। সেজন্য 80% বাচ্চার ক্ষেত্রে আমরা দেখে থাকি তার এই নন স্পেসিফিক নাভির কাছে গাছের ব্যথাগুলো কিন্তু নন স্পেসিফিক হয়, সাধারণত সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে। সুতরাং তারাই এই ধরনের কমপ্লেনটা করে থাকে, যেন তাকে ভাত কম খাওয়ানো হয়, যেন তাকে কম জোর করা হয়। সেই জন্য কিন্তু বাচ্চারা এই ধরনের বিষয়গুলো বলে থাকে। সুতরাং সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। জোর করে খাওয়াবেন না, বারবার খাওয়াবেন না। এই জিনিসটা যদি একটু মেনটেন করেন, আর সাথে যদি গ্যাস আদৌ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওমিডন এই সিরাপটা 1 চামচ করে 3 বার খালি পেটে 10 থেকে 15 দিনের জন্য খাওয়াতে পারেন। কিন্তু যেটা বললাম, উপদেশটা দিলেন, সেটা যদি একটু মেনটেন করেন, জোর যাতে না করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সে আবার তার স্বাভাবিকভাবে খাবে, পেটের এই সমস্যাটা আর থাকবে না। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমরা ধরে নিয়েছিলাম হয়তো অল্প কিছু সময়ের জন্য এই মহামারী কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকে হয়তো ভিন্নভাবে জীবনটাকে চিন্তাও করেছেন, অনেকে আবার এর মধ্যে ফ্যামিলি প্ল্যানিংও করেছেন, অনেকের ক্ষেত্রে আর্লি প্রেগনেন্সি, এবং একই সাথে কোভিড পজিটিভ দেখা দিচ্ছে অনেকের মধ্যে। কি করা যেতে পারে, একটা বিশাল ক্রাইসিস সবার জন্য? ধন্যবাদ জুবাইর এই বিষয়টাকে সামনে আনার জন্য। আসলে যেটা হয়েছে যে গত ঢেউয়ের থেকে এই ঢেউয়ে আমার হিসেবে 30-40% পেশেন্ট বেশি পাচ্ছি আর্লি প্রেগন্যান্সি কোভিড পজিটিভ। আমি যদি আজকের একটি চেম্বারের হিসেব দেই আপনাকে, যে 20 জন পেশেন্টের মধ্যে 8 জন পেশেন্ট কোভিড পজিটিভ, এবং আর্লি প্রেগন্যান্সিতে তারা কেউ কেউ আর্লি প্রেগন্যান্সিতে আমাদের কাছে প্রেজেন্ট করতেছেন অত্যধিক জ্বর নিয়ে, কেউ কেউ প্রেজেন্ট করছেন শুধু ডায়রিয়া নিয়ে, এবং কেউ কেউ প্রেজেন্ট করছেন হচ্ছে যে আর্লি ব্লিডিং নিয়ে। তো সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে এটি কিন্তু একটা সংকটের জায়গা আমাদের অনেক গর্ভবতী মায়েদের জন্য এবং তার পরিবারের জন্য আমরা দেখছি। এবং আমি অকপটে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে বাধ্য হচ্ছি যে এদের ইনফেকশনের সোর্স ম্যাক্সিমামই আমরা দেখছি যে বাড়িতে ইয়াং জেনারেশন যারা বাইরে যাচ্ছে তারা সেটা নিয়ে আসছে। তো আসলে এখন দায়ভারটি তো আসলে পরিবারের সবাইকে নিতে হবে, কারণ আমার এক্সপেরিয়েন্স বলে যে ডিস্ট্রেসের যে জায়গাটি অথবা ব্লাডের প্যারামিটার চেঞ্জের যে জায়গাটি, সেটা কিন্তু অনেক তফাৎ প্রেগন্যান্সি আর নন প্রেগন্যান্ট উইমেনদের মধ্যে। সেখানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি বাড়িতে, তারা তো চেষ্টা করবো এই প্রেগনেন্ট উইমেনটাকে রক্ষা করার জন্য, বরং তারা দেখা যাচ্ছে নিজেদের কিছু নিয়ম কানুন স্বাস্থ্যবিধি না মানার জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে ইনফেকশনটাকে বহন করে বাড়িতে নিয়ে আসছে। এবং এই জন্য একটা বড় অংশ আমি যাদেরই হিস্ট্রি নিচ্ছি দেখছি যে এই জায়গাটিতে কোনো ধরনের একটা কোনো অঘটন ঘটেছে, সেখান থেকে কিন্তু এরকম হয়েছে। তো সেখানে আসলে সবাইকে একটু শান্ত হতে হবে, আমাদেরকে আরেকটু লম্বা সময় পার করতে হবে, সামনে ঈদ আছে, সেটাও খেয়াল রাখতে হবে যে প্রেগনেন্ট মাকে আপনারা কতটুকু ইনফেক্টেড করবেন এবং তাকে কতটুকু কোরবানিতে খাটাবেন। দুটোই আমি আসলে প্রশ্ন রাখলাম সাধারণ মানুষদের কাছে, কারণ সেই জায়গাটিতেও তাকে রেস্ট দিতে হবে। আর আর্লি প্রেগন্যান্সি, ব্লিডিং এন্ড অ্যাবর্শন তাদের খুব বেশি হচ্ছে যারা কোভিড পজিটিভ। আমার যে তাদের জন্য টেক হোম মেসেজ থাকবে, বাড়িতে চিকিৎসা নেন বা টেলিমেডিসিনে একজন ডক্টরের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। জ্বর যদি অতিরিক্ত বেশি হয়, স্যাচুরেশন যদি কমে যায়, স্যাচুরেশন কমছে না কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, তাও যদি হয়, এই ধরনের প্রেগনেন্ট মায়েদেরকে কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না, আপনারা নিয়ে আসবেন। আমি এরকম অনেকগুলো রোগী পেয়েছি যার খুব শ্বাসকষ্ট হতো,
কিন্তু তার স্যাচুরেশন তখনও কিন্তু অতটা ফল করেনি, 96 95 এরকম একটা জায়গায় আছে। কিন্তু ঘরে রাখতে রাখতে দেখা গেল যে রাতের বেলা সে যখন আসলো এটা প্রায় অনেকটা নেমে গেছে নিচে। তো সেই জায়গাগুলো আসলে যারা আমরা বাড়িতে চিকিৎসা নিচ্ছি বা বাড়িতে টেক কেয়ার নিচ্ছি একটু মনিটর করতে হবে এবং কোনোভাবেই জ্বরটাকে বাড়তে দেওয়া যাবে না, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য ব্লিডিং এবং আমাদের অ্যাবর্শনের কারণ হচ্ছে। তাই একদিকে আমরা বলবো যে যারা কোভিড পজিটিভ হচ্ছেন, যারা যেমন ডিহাইড্রেশন মেনটেন করবেন, টেলিমেডিসিন নেবেন, ওষুধগুলো চালিয়ে যাবেন, জ্বর বাড়তে দিবেন না, শ্বাসকষ্টে যেন না পড়ে যান সেই দিকটা খেয়াল রাখবেন। আর যারা আর্লি আছি, এখনো কোভিড হয় নাই, তারা বলবো যে এখনই তাড়াতাড়ি ব্যারিয়ার করে ফেলেন, যাতে করে আপনি কোভিড পজিটিভ না হন এবং পরিবারের সবাই এটাতে হেল্প করবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, একটি প্রশ্ন আছে একজন বাবার জন্য যার বয়স 65, গত 26 তারিখ পজিটিভ হয়েছেন করোনায়, জ্বর ছিল, কাশি ছিল, শরীর ব্যথা ছিল, 15-11 তারিখ টেস্ট করে রেজাল্ট পজিটিভ আসে, ওষুধগুলো খেয়েছেন এস পাওয়ার, মক্সোক্লাভ 650, ওরাডেক্সন, রোকেল ডিভিটা, বাইকোজিন, ভিসকোটিন 600, এখন যা খাচ্ছেন মিরাকফ এসআর, মোনাস, কোরাল ক্যালডি, বেক্সট্রাম গোল্ড। এখন সমস্যা কাশি কমেছে, তবে আছে, সাথে কফ আছে, শরীর দুর্বল, 2 দিন আগে পেটের সমস্যা ছিল, পাতলা পায়খানা হয়েছে, এখন সেটা কমেছে। ওনার প্রেশার নর্মাল, হার্টের ওষুধ খায়, কিছু সমস্যা আছে, ডায়াবেটিস, কিডনি সমস্যা নেই। কি করণীয়? তার স্যাচুরেশন 96 95 এরকম থাকে। 1 মিনিট সময় আছে আমাদের হাতে। প্রফেসর মোস্তফা জামান। প্রথম কথা হলো যে আসলে এরকম আমরা পরিবেশ আমরা দেখছি, অনেক রোগীরা আসছে। এক কথা হলো যে যেহেতু তার কাশি আছে, স্যাচুরেশন ভালো আছে, এটা ভালো লক্ষণ। কিন্তু যেহেতু কাশি আছে, আমরা বলবো মন্টিলুকাস জাতীয় বা মোনাস বা মন্টের ওষুধটি খাবেন, সঙ্গে ডক্সিবা 400 মিলিগ্রাম খেয়ে যাবেন। এর সাথে ডায়াবেটিস এবং যাতে প্রেশার যদি থেকে থাকে সেটাকে যেভাবে হোক একটি ভালো অর্থাৎ আমরা বলবো রক্তচাপটা ভালোভাবে রাখতে হবে সুনিয়ন্ত্রণে, এবং ডায়াবেটিসের মাত্রা সুনিয়ন্ত্রণে রাখতে হবে। আর যদি শ্বাসকষ্ট কাশি থাকে, ইনহেলার ব্যবহার করতে পারেন, খুবই ভালো হয়। আমাদের বিশ্বাস, অন্যান্য যে পরামর্শ সবসময় আমরা দিচ্ছি, আপনি যেসব চিকিৎসা নিয়েছেন সবই ভালো চিকিৎসা। তবে যেহেতু স্টেরয়েড খেয়েছেন, অনেক সময় স্টেরয়েড খেলে একটু দেখা যায় ডায়াবেটিসের মাত্রা বাড়তে পারে, সেদিকে একটু সচেষ্ট থাকবেন, একটু পরিমাপ করবেন, বাড়িতে একটু ফলো আপ করবেন, চেক আপ। যদি দরকার লাগে আমাদের সাথে আবার যুক্ত হতে পারেন, আপনার বর্তমানে মাত্রা কত আছে, পরবর্তীতে আমরা সেই বিষয়ে নতুন করে পরামর্শ দেবো। যেহেতু আগে থেকে সুস্থ আছেন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। আমাদের আরেকটা প্রশ্নের সময় নেই, আজকে এখানেই বিদায় নিতে হবে, তবে আগামী দিন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।